বহু বছরের তার জার্নি, আর এই জার্নির মধ্যে তিনি বারবার নিজেকে ভেঙেছেন গড়েছেন, তবে সব থেকে বড় যে চ্যালেঞ্জটা তিনি নিয়েছেন, স্টিরিওটাইপ যে ধারণাটা ছিল সেটাকে একেবারে নস্যাৎ করে দিয়েছে। আর বরাবরের মতোই তিনি এমন একজন মানুষ যিনি অভিনেতার বাইরেও সবার বন্ধু হয়ে উঠতে পেরেছেন। আর এই মুহূর্তে আমাদের সাথে যিনি রয়েছেন তিনি আপনাদের ভীষণ পরিচিত, কাঞ্চন মল্লিক। নমস্কার। ওয়েলকাম কাঞ্চনদা। এবং একটুখানি অবাকই হচ্ছি বটে, কাঞ্চনদার সাথে যত দিনের আর কি আলাপ এবং আলোচনা, তাতে কাঞ্চনদার সাথে কথা বলতে ভীষণ ভালো লাগে, কারণ তার এত এক্সপিরিয়েন্স সেটা জানতে খুব ইচ্ছা হয়, ঠিক যেরকম আমাদের সেরকম দর্শকদেরও। তবে বয়স বাড়ছে না কমছে কাঞ্চনদা? আমি নয়, উইলিয়াম শেক্সপিয়ার বলে একজন ভদ্রলোক ওই ইউনাইটেড কিংডমের দিকে থাকতেন। আচ্ছা। উনি বলে গেছিলেন এজ ইজ জাস্ট সাম নাম্বারস। ঠিক। তো ওই সংখ্যা পরিসংখ্যা গুণে কোনো লাভ আছে বল? বয়স তো মনের বাড়ে, সেইটা না বাড়তে দিলেই হলো। আচ্ছা, এই যে বয়সটা মনের বাড়তে দাও না তুমি, সেটা যে ধরে রাখা, সেটা কিভাবে মেনটেন করছো? মেনটেন কিচ্ছু না, মেনটেন আমি পরিবার নিয়ে থাকলেই শ্রীময়ী, আমার কৃষভি, এদেরকে দেখলেই না আমার বয়সটা কমে যায়। এবং তাদের সঙ্গে তাল মিলিয়ে চলা, সেটাই তো বাঁচা। আর এখন বাঁচাটা নিজের জন্য কোথায়, সবটাই ওদের জন্য হয়ে গেছে এবং দর্শকদের জন্য হয়ে গেছে। নইলে কেউ এই ঠান্ডা পড়ছে তখন, সেই সময় খালি গায়ে ওই রকম ধুতি পরে বানতলার ঝিলের জলে ডুব মারে, সেটা কিসের জন্য? শুধু কি টাকার জন্য? না, তার কারণ আমার চরিত্রটার জন্য এবং ওই দর্শকগুলোর জন্য। সেটা বোধহয় টাকা দিয়ে হয় না সবটা, ওই জন্যই। কাঞ্চনদা, এই যে ঠিক তুমি বললে টাকা দিয়ে সবটা হয় না, এবং তোমার এই প্রফেশনাল কমিটমেন্টস এর আগেও বহুবার পেয়েছি আমরা, তুমি নিজেই আলোচনা করেছিলে আর কি, যে তোমার প্রফেশনাল কমিটমেন্টস এরকমও আছে, তোমার পার্সোনাল লস হলেও তুমি সেখানে উপস্থিত থেকেছো, এবং সেইটা বোধহয় সব থেকে এগিয়ে রাখো পার্সোনাল লাইফের থেকে, প্রফেশনাল লাইফ এগিয়ে। থেকে। তো আমার সঙ্গে শ্রীময়ের মাঝে মাঝে ঝগড়াও হয়, মানে আমার কাছে এটা হয়তো খুব আমি মাঝে মাঝে মনে হয় আমি কি খুব বেশি স্বার্থপর? আমি কি কাজের প্রতি এতটাই ফোকাস কি আমি কি তাহলে সংসারকে সেই টাইমটা দিচ্ছি না, যেহেতু এত বেশি টাইম এখানে দিয়ে ফেলছি, বা এত বেশির থেকে বলবো বড্ড বেশি পার্টিকুলার। তার কারণ হয়তো থিয়েটার আমাকে কোথাও একটা কাজের প্রতি এই ডিসিপ্লিনটা দিয়েছে। আমার কোথাও মনে হয় আমাকে এটা মেনটেন করতে হবে, তার কারণ আমি দায়বদ্ধ। আমি প্রডিউসারের কাছে দায়বদ্ধ, আমি আমার ডিরেক্টরের কাছে দায়বদ্ধ, আমি আমার সহকর্মীদের কাছে দায়বদ্ধ, সর্বোপরি আমি দর্শকদের কাছে দায়বদ্ধ। আমি যারা জুনিয়র্স, তারা আমার কাছে কী শিখবে, কী নিয়ে বাড়ি যাবে আমার সঙ্গে যে প্রথম কাজ করতে আসছে? দা 2 ঘন্টা অপেক্ষা করতে হয় ফ্লোর বসে থাকে, তারপরে সেই ট্যান্ট্রাম, জল দাও, ইয়ে দাও, পারবো না, করবো না। দ্যাটস নট গুড। এবং আমি যদি আমার টার্ম আমি যদি ঠিকঠাক মেনে কাজ করি, আমার বলার জায়গা থাকে। একেবারেই ঠিক, যেরকম তোমাকে নিয়ে একটু আগে যখন কথা হচ্ছিল আর কি তোমারই সহকর্মীদের সাথে, তখন আমরা কাঞ্চনদাকে যেভাবে দেখি সবসময় চনমনে একজন মানুষ, সবসময় সবাইকে গ্রিট করছে, সেই মানুষটার বাইরে গিয়েও আরও একটা মানুষ রয়েছে, যেটা শুটিংয়ে যখন পাওয়া যায় তোমাকে, তারা আর কি আলোচনা করছেন যে তোমার সাথে অনেক বিষয় নিয়ে কথা বলা যায়, মানে তুমি লাইফে সিরিয়াসও হও। হ্যাঁ, আমার একটা সুবিধা আছে যে আমার একটা কার্টেন আছে, একটা ড্রেপ আছে, সেটা এখন শ্রীময়ীও বলে তোমায় যদি আগে এরকম জানতাম মাঝে মধ্যে হয়। তার কারণ আমি একটা ড্রেপ টেনে দিই। শ্রীময়ী যেমন প্রচণ্ড সোশ্যাল, আমি অত সত্যি সোশ্যাল নই। ও যেভাবে দক্ষ একজন গৃহিণী হিসেবে পুরোটা নিয়ে কাজ করে, আমি অতটা পার্টিকুলার গৃহস্বামী নই। কিন্তু মানে বলে তুমি তো একলা একটা বই নিয়ে 4-5 ঘন্টা থাকতে পারো। হ্যাঁ পারি। আমার বাড়িতে কেয়ার গিভার্সরা যখন আসে, তারা তো একটা ঈশ্বর মল্লিকের বাড়ি যাচ্ছি ভাবে কমেডি, তারপরে সে দেখে না অঙ্ক তো মিলছে না। আরে আমি তখন বলি ওটা তো আমার কাজ। তো আর কিছু কিছু ক্ষেত্রে না নীরব থাকাটা বেটার বলে এখন আমি মনে করি, চুপ করে থাকা বেটার। আরও জিনিস আছে খোলা রাখার, মুখের থেকে চোখ কান এগুলো খোলা রাখলে বোধহয় বেটার হয় এখন মনে হয়। এখন বোধহয় কাজের শেষে একটা রিলিফ পয়েন্ট তোমার জন্য রয়েছে বাড়িতে খুদে। ব্যাস, ও একাই, ওকে এখন মানে ও থাকলে সময় কেটে যায়। মানে এখন ছেলে ঘুমোলো বলাটা ঠিক নয়, জেনারেল ছেলে মেয়ে ঘুমোলো, পাড়া জুড়োলো, এখন ওটা বোঝা যায় আমার বাড়িতে। কাঞ্চনদা, এই দায়িত্বগুলো নিতে হচ্ছে এখনো কাজের পর, কারণ শ্রীময়ী তো পুরোটা সামলে নিয়েছে। হ্যাঁ, নিতে হবেই। আর যদি না নিই তাহলে তো মানে এটা অসম্ভব। সে যেভাবে আমাকে দেখলেই বাবা 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 করে একটা উত্তেজিত হয়ে পড়ে, মানে মনে হয় যেন তার অ্যাড্রিনালিন হ্রাস হচ্ছে,
সেখানে তখন তাকে জড়িয়ে ধরলে তো অন্য এক রকমের ঠান্ডা হয়ে যায় ব্যাপারটা। ঠিক তাই। এই যে এটা দিয়ে শুরু করেছিলাম আর কি, সেটা হচ্ছে যে এই যে স্টিরিওটাইপ বিষয়টা হয়ে যাওয়ার একটা থাকে, টাইপ কাস্ট হয়ে যাওয়ার একটা বিষয় থাকে, সেটা কিন্তু কাঞ্চনদা তুমি ভাঙতে পেরেছো তোমার দীর্ঘ জার্নি, এবং সেখানে হ্যাঁ, তুমি 2026-এ 30 বছর হলো ক্যামেরার সামনে। একদম হ্যাঁ, আমি কমপ্লিটিং মাই 30 ইয়ার্স, 1996 থেকে 2026। ও প্রথমে খুব আফসোস, একটা সময় হয় না আমাকে পছন্দ করছে, আমার কমেডি পছন্দ করছে, একটা ওই প্রথম ফ্রেন্ডটা দারুণ হয়, দারুণ লাগে, বিরাট ব্যাপার, আবার অটোগ্রাফ চাইছে, এই ছবি তুলছে। তারপর যখন হতে 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 একটা স্যাচুরেশন পয়েন্ট আছে, কী করছি আমি তো জানি আমায় কী করতে হবে, দারুণ ক্যারেক্টার, বিরাট একদম ফাটিয়ে একটা দারুণ, আমি জানি ওটা সেই খাড়াবড়ি থোর বড়ি খাড়া হবে, সেইখানে এবার নিজস্ব কিছু ইনপুট দিয়ে, কোনো একটা লব্জ দিয়ে, কোনোভাবে একটা জেস্চার পাল্টে, কোনোভাবে কোনো মেকআপ পাল্টে, কোনো কথা পাল্টে, কোথাও কচি করে, কোথাও বড় করে, কোথাও ভগবানের দিব্যি, কোথাও কোনো ব্যাপার নয়, এই করে রামকৃষ্ণ দিব্যি ইত্যাদি বলে ফলে প্রত্যেকটা জায়গায় চরিত্র চেঞ্জ করতে হয়। কিন্তু যেহেতু আমরা থিয়েটার কর্মী, আরও আগে থেকে প্রায় 36 বছর থিয়েটার করছি, তো তখন অক্সিজেনটা থিয়েটার থেকে নিতাম, যে রোলগুলো এখানে পাই না সেগুলো থিয়েটারে পাই। একটা স্ট্যাগনেন্সি আসতে থাকে অ্যাজ কমেডিয়ান, কি একই একই একই, তারপর বল ঘুরতে থাকে, আবার বল ঘুরলেও যে আমি সেই বলটা খেলতে পারবো সেটাও তো কথা নয়। রাজকাহিনী হয়, শাহজাহান রিজেন্সি হয়, মন্টু পাইলট হয়, প্রথম ধারা স্নান হয় হরদার, হতে 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 নিকশ ছায়া আসে। নিকশ ছায়াটা এমন একটা জিনিস যেটা ডার্ক, ধর সামলা, এবং শুধু সামলা নয়, এর মধ্যেও লেয়ার্স আছে অনেক, একেবারে এই সেই লেয়ার্সগুলোকে ছোঁয়া, তাকে টাচ করা, তার মধ্যে এন্টার করে যাওয়া চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জটাই তুমি খুব ভালোভাবে গ্রহণ করেছো, তাই দর্শকরাও তুমি তোমাকে সেইভাবেই গ্রহণ আমাকে করেছে। সব থেকে বড় একটা কমপ্লিমেন্টস পেয়েছি, আমি বিধানসভায় গেছি, তো বিধানসভা একটা অফিস, তার তো অনেক সহস্র লোকজন এখানে চাকরি করেন। আমি মিটিংয়ে গেছি এখানে, যেখানে অফিসিয়াল ক্লার্কস গম্ভীর হয়ে থাকেন, সরকারি কর্মচারী তো একটু গম্ভীর হয়ে থাকেন, আমি সই টই করে, তাহলে নিকশ ছায়া 2টা কবে আসছে? হ্যাঁ, না এবারে তো ভূত চতুর্দশীতে এলো না, তাহলে আনলাম আসবে পাশ, এবার এবার একজনের বাঁধন খুলেছে তো পাশ থেকে আসবে, আমি বললাম আসবে আসবে নিশ্চয়ই আসবে। পাশ থেকে আরেকজন, দাদা এতদিন হাসতাম, যে লোকটাকে দেখে হেসেছি, কি করে তাকে গতদিন রাত্রে দেখে ভয় পেলাম, আপনাকে দেখে না সত্যি আমার ভয় করেছে, আমার তো ফিল্মফেয়ার পাওয়া হয়ে গেল। হয় না, আমার অ্যাওয়ার্ড কপাল খুব খারাপ, খুব খারাপ কপাল। প্রথম একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম টিভি বাংলায় থেকে, বেস্ট কমেডিয়ান, প্রথম ছবিতে, সাথী, মানে রিলিজ ছবি, প্রথম ছবি আমার পাতালঘর, 3 বছর বাদে রিলিজ করে। আমি বেস্ট অ্যাঙ্কার পাইনি, এখনো অবধি পাইনি। এটাকে আক্ষেপ কোথাও একটা, আক্ষেপ তো মানে এখন আমি ভেবে নিয়েছি আমি আমারটা করে নেবো, এবার দরকার পড়লে একটা আমি অস্কার বানিয়ে নেবো, আর একটা ফিল্মফেয়ারের কালো ইয়ে বানিয়ে নেবো, নিয়ে আমি নিজের বাড়িতে রেখে দেবো। অঙ্কটা ঠিক বুঝতে পারি না, কী করলে কোথাও কোথাও নমিনেশনই হয় না। আবার একজনকে বলেছিলাম, কী গো তোমাদের এতগুলো অ্যাওয়ার্ড হয়, মানে এমনি বলেই ভেবে করতে, আমার তো কোনো নমিনেশনই থাকে না। তাই আবার আরও উচ্চ মার্গের উত্তর পেলাম, আসলে তোমাকে দেখে আমার এত খারাপ লাগে, তোমাকে কেউ ইউজই করতে পারলো না, এত মনে হয় তুমি একটা ওয়েস্টেড ট্যালেন্ট, তাই না? আমি বললাম মানে বুঝলাম না, এই ওয়েস্টেড ট্যালেন্টেই তো জিনিসগুলো লোকেরা দেখে বলে। হ্যাঁ, আসলে এই বছরে তোমার তাহলে কী কী ছবি ছিল? আমি বললাম নিশ্চয়ই আপনার কাছে সেই তালিকাটা আছে। আর এগুলো না পেয়ে কী হয়, আমার তাকে জায়গা কমে যাবে, তাতে আমার কিছু এসে যায় না। কারণ এই অ্যাওয়ার্ডটা পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামের লোকেরা অতটা ম্যাটার করেন, তাদের কাছে ক্রাফটটা ম্যাটার করে, যেটা এখানের একটু নিশ লোকেরা ভাবেন কমার্শিয়াল, বাজারি। মাঝে মাঝে মনে হয় ওনারা চেনেন তো, তাহলেই যথেষ্ট, আমি আর কিছু বলছি। এই জন্যই বোধহয় তোমার কাছে দর্শকদের ওই বলাটা, সেটাই সবথেকে বড় অ্যাওয়ার্ড। আমার কাছে সবথেকে বড় অ্যাওয়ার্ড হলো দর্শকদের বলাটা, কেননা এটা পয়সা দিয়েও পাওয়া যায় না, বন্দুক থেকেও পাওয়া যায় না, এটা কাজের ভিত্তিতেই হয়। তো আমি যতটুকু পেয়েছি
আমার আন্ডার রেটেড হয়ে, তাদের কথা কোট আনকোট, আমি বলছি না, যতটুকু আমি পেয়েছি ততটুকু আমি মানে সবাকার পদরেণু মাথায় নিলাম বলে আমি মাথায় নিলাম। এবং প্রথম যে অ্যাওয়ার্ডটা পাওয়া সেটা কমেডিয়ান হিসেবেই। সেটা কমেডিয়ান হিসেবে, বেস্ট কমেডিয়ান সাথীর জন্য। তারপর আর কোনো অ্যাওয়ার্ড সেরকমভাবে পাইনি। টিভির ক্ষেত্রে আমি পেয়েছি, মিথ্যা কথা বলবো না, বিভিন্ন চ্যানেলে যে কয়েকটা অ্যাওয়ার্ড হয় আমি সে কটা পেয়েছি। বাকি সেরকম কোনো স্বীকৃতি, কালো মহিলা আমার বাড়ি নেই, আরও কী সব নানান রকম অ্যাওয়ার্ড হয়, ওগুলো আমি পাইনি, বা আমি যোগ্য নই হিসেবে হয়তো তারা যোগ্য মনে করেননি, আমি সেটাই বলবো, সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি পাইনি। কিন্তু তোমার যোগ্যতা তো অভিনয় দিয়েই প্রমাণ হয়ে যায়। সেটা আমি বলার কে, লোক বলবে, আমি বলার কে? মিষ্টির দোকানের মালিক কি বলবে যে আমার মিষ্টিটা খুব ভালো? সেটা সবাই বলবে। লোকেরা খেয়ে যখন বলবে এই মিষ্টিটা দারুণ ভালো, সে যখন আবার ফেরত দর্শক বা ফেরত ক্রেতা আমার ওই মিষ্টিটা খেতে আসবে, তখন বোঝা যাবে যে আমার মিষ্টির গুণ আছে কিনা। এই যে ফেরার কথা বললে কাঞ্চনদা, এরকম কোনো চরিত্র হয়েছে যেটাকে তুমি না বলেছো, তারপর যখন চরিত্রটা দেখেছো তখন আক্ষেপটা কোথাও একটা হয়েছে যে কেন চরিত্রটা ছাড়লাম? সেরকম না, আমি এরকম হয়েছে, আমার করার কথা ছিল, কিন্তু পরে আমি বাদ হয়ে যাই। পরে দেখে আক্ষেপ হয়েছিল যে ইস, এইটা আমাকে দিল না, বা আমায় বাদ দিয়ে দিল। কিন্তু আবার এটাও হয়েছে, আমি বাদ হয়ে গেছি, কিন্তু যে পরে করেছে সে ফাটিয়ে দিয়েছে। আমি সেটাও সদর্পে বলেছি যে ও যে পারফর্মটা করেছে হয়তো আমি সেটা করতে পারতাম না, এত ভালো করেছে। এই বলার লোকগুলো এখন কমে যাচ্ছে। ঠিক, একেবারেই। কেননা এখন দেওয়ালে লেখার লোক খুব বেশি, দেওয়াল লিখনটা বেড়ে গেছে, কিন্তু এই অ্যাপ্রিসিয়েশনটা হবে না। আরে আমি করতে পারি তো কী হয়েছে, যে করেছে সে তো ভালো করেছে, তো ফোন করে একটা বলতে কি হয় যে ভাই আপনারটা ভালো লেগেছে, এর জন্য তো আমি আপনার কাছে টাকা চাইছি না। বুঝতে পেরেছি আমি কি বলছি? এই অ্যাপ্রিসিয়েশনটা, পারস্পরিক সম্মানটা বোধ হয় কোথাও কমছে। সেইটা বোধহয় আক্ষেপের জায়গা, কারণ ইন্ডাস্ট্রিকে তুমি 30টা বছর ধরে দেখেছো। হ্যাঁ, পরিবর্তন হতে দেখলে আমি না ভিড় থেকে ক্যামেরার দিকে তাকিয়ে দেখেছি। আমার বাবা কোনো প্রডিউসারও নন, ডিরেক্টরও নন, কোনো বড় স্টার নন। আমি যেন কি বলে এখন, নেপো কিড আমি নই। আমি নেপো এমারে দই, আমি নেপো। সেই জন্য আমি ভিড় থেকে দাঁড়িয়ে আস্তে আস্তে এসেছি। আমি সেই ব্যক্তি যে আউটডোরে যাওয়ার সময়, তখনকার সময় কমার্শিয়াল ছবিতে জেনারেলে গেছি, তারপর AC3, তারপর AC2, তারপর ফ্লাইট পেয়েছি ক্রমান্বয়িকভাবে। প্রথমেই ফ্লাইটে উঠে যাইনি, আমার ফ্লাইট পেয়েছি, এবং আমি বলতে আমার কোনো দ্বিধা নেই, আমার এক প্রযোজক ফ্লাইট দিয়েছেন, পেয়েছি। সেটা হয়তো তাঁরা মনে করেছেন এবার তুমি ফ্লাইটে যাওয়ার যোগ্য, তাই পেয়েছি। তবে ফ্লাইট ছাড়া যাই না বলিনি, কারণ আমার আমি যাকে মনে মনে মানি, তিনি একটা কথা বলেছিলেন, কাঞ্চন টালিগঞ্জে না কাজটা মন দিয়ে করো, সেটাই যথেষ্ট। এসে ছাতা কোথায়, চেয়ার কোথায় খুঁজো না, কাজটা করো, ছাতার চেয়ার তোমার ঠিক নিজে খুঁজে নেবে। এবং এটা খুব সত্যি কথা, খুব সত্যি কথা। আমার সহকর্মী যারা, সহ অভিনেতা যারা, আমি তাদের কাছ থেকে যথেষ্ট পেয়েছি। তো তুমি জিৎ বলো, দেব বলো, বাকি হিরোজরা বলো, ওই বনি টনিরা বলো, আজকে অঙ্কুশ বলো, যে যিশু বলো, আমি খুব সাপোর্ট পেয়েছি। মানে এতটা সম্মান দিয়েছে তারা, আই এম ওভারওয়েলড। আর কি চাই? একজন পার্শ্ব অভিনেতা হিসেবে যে সম্মান আমি পেয়েছি যথেষ্ট। আর বাকিটা তো কাজ থেকে যাবে, আর কিছু থাকবে না। যতটা চেঞ্জ বলছিলাম, এই 30 বছরের মধ্যে এই ভালোর দিকেও চেঞ্জ হয়েছে কাঞ্চনদা, যে আগে পার্শ্ব অভিনেতা এই হিসাবে আলাদাভাবে যেরকম বলা হতো, সেরকম আজকে সেই চরিত্রগুলোকে গুরুত্বপূর্ণ চরিত্র বলা হয়। নিশ্চয়ই, তার স্ক্রিন প্রেজেন্সকে বাদ দিয়ে। নিশ্চয়ই আজকে আমাদের পরের জেনারেশন, সেটা লোকনাথ বলো, দুর্বার বলো, আরও থিয়েটারের ভাস্কর টাস্কর যারা করছেন, তারা তো আজকে ক্যারেক্টার, আমরা তো সেটা পাইনি। তারা তো আজকে তাদেরকে ধরে চরিত্র তৈরি করা উচিত। গুড, ভালো। একেবারে এই যে চলাটার মধ্যে যেহেতু নিকষ ছায়া ফেরত আসা আর কি, সেজন্য তোমাকে আমি কয়েকটা ছায়া নিয়ে প্রশ্ন করব, তো সেটা জানতে চাইব। তুমি যখন কারোর ছায়া, সেটা তোমার উপরে অনেক রকমভাবে ছায়া এসেছে, যখন দুঃখের ছায়া আসে নিজেকে কিভাবে মেনটেন করো? যখন দুঃখের ছায়া আসে, আমি তখন আলোতে গিয়ে দাঁড়িয়ে পড়তে চাই, তাহলে ওই ছায়াটা দেখতে পাবো না। যখন আলোর সামনে থাকো তখন তোমারও পিছনে একটা ছায়া থাকে,
কিন্তু দুঃখের সময় সেই ছায়াটাও ছেড়ে চলে যায়, সেই সময় কিভাবে মেনটেন করো? আমি মনে করি মানুষ কোনো সময় একলা হয় না। একটা ছায়া চলে যায়, সেই ছায়াটা যদি বিশ্বাস না করে চলে যায়, আরেকটা ছায়া, কোনো না কোনো ছায়া এসে তোমাকে সান্ত্বনার হাত বাড়িয়ে দেবে, নইলে পাশে ঠিক সাহায্যের হাত বাড়িয়ে দেবে। সেই ছায়াটা আমি পেয়েছি বলেই তাকে আমি ছায়া সঙ্গী নিয়েই করেছি। একেবারেই। টলিউডে, তুমি ওই লাইনেই ঢুকতে যাচ্ছিল বলে উত্তরটা আগে দিয়ে দিলাম। টলিউডে তোমার মাথার ওপর তুমি যার ছায়াটা পেয়েছো? দেখো, আমি প্রথমে, আমি মিথ্যা কথা বলবো না, আমি নির্দেশকদের ছায়া পেয়েছি। আমি হরনাথ চক্রবর্তীর 12টা ছবি করেছি, আমি তার ছায়া পেয়েছি। তার ছায়া না পেলে আমি কমার্শিয়াল আসতে পারতাম না। আমি শিবপ্রসাদ নন্দিতা রায়ের ছায়া পেয়েছি, নইলে আমি জনতা এক্সপ্রেস করতে পারতাম না। আমি বুম্বাদার ছায়া পেয়েছি তখন, নইলে আমি কমার্শিয়াল ছবি তখন পরপর কাজ করতাম। আমি তাদের কাছ থেকে অনেক শিখেছি। কোন ছায়াটাকে একেবারে অ্যাভয়েড করে চলো এতগুলো বছর পরে, যেটা তুমি বুঝতে পেরেছো? ছায়াটা না অবয়বহীন, মিথ্যে, তাই আমি এখন অনেক ছায়া কাটিয়ে ফেলতে চেয়েছি। ছায়ার অনেক মায়া। ছায়ার মায়া থেকে আমি দূরে থাকতে চাই। সবই ছায়া ছায়া, তো মায়া কাটিয়ে ফেলতে চাই। তবে তুমি যেভাবে আসছো নিকষ ছায়াতে, সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। নিকষ ছায়া 2-তে আমি বলবো এটা আরও বেশি ভয়ঙ্কর, রোমহর্ষক। আপনারা দেখলে বুঝতে পারবেন। ট্রেলার দেখেছেন, ট্রেলার দেখলে আরও বেশি বুঝতে পেরেছেন কি হতে চলেছে এবার। তবে একটা কথা বলতে চাই, ভাদুরী মশাই লোকনাথের সমানে সমানে টক্কর হবে। দেখতে ভুলবেন না হইচইতে 23শে জানুয়ারি থেকে নিকষ ছায়া 2। যেহেতু তুমি 23শে জানুয়ারি মেনশন করলে, তাই শেষ হইয়াও হইল না শেষ, কারণ 23শে জানুয়ারি কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো আর কি। বাবা, তুমি ভাবো ভ্যালেন্টাইনের ডেতে সঙ্গী বা সঙ্গিনীর পাশে ভূত দেখে চমকে যাওয়াটা যে কী সুযোগ সন্ধানী ব্যাপার, এর থেকে আর বড় কথা হয় না। তাই জন্য আমি সবাইকে বলবো, দেখুন, আমরা হয়তো ভূত চতুর্দশী মিস করেছি, সরস্বতী পুজো মিস করবেন না। ঠিক তাই, শেষ করব ঠিক যেরকমটা বলছিলাম, একদম ছোট থেকে এখনকার সরস্বতী পুজো কিছু চেঞ্জেস হয়েছে? বইয়ের জায়গায় স্ক্রিপ্ট হয়েছে, আর কিছু? আমি সরস্বতী পুজোয় পাড়াতে অঞ্জলি দিতে একটু ভালোবাসি, কিন্তু এখন হয় না, বাড়ির পুজো আছে, বাড়িতে পুজো করি ব্যাস। হলুদ শাড়ি দেখতে পাই, আমি জানি অন্যভাবে নেবেন না, আমি জেন্ডারাইজ করছি না। দুটো দিন আমার মনে হয়, আমরা আগে বলতাম মুদির দোকানে পাতা শ্যাম্পু পাওয়া যায় না, হ্যাঁ, কারণ সব মহিলারা শ্যাম্পু করে ফেলেন। সেটা হলো 1 শিবরাত্রি, 2 সরস্বতী পুজো, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। হ্যাঁ, এরপর হলুদ শাড়ি পরে আর হলুদ পাঞ্জাবি পরে যারা যায়, আমি না অঞ্জলি দিতে দিতে না এদিকে তাকে, তো মহিলারা রয়েছে, বাচ্চা বাচ্চা এখন সবই তো জুনিয়র, ছেলেগুলোর দিকে তাকে, সব ওই বিরাট কোহলি মার কাছে দেখতে, ওই সবারই দাঁড়িয়ে আছে, সবাইকে একই রকম মনে হয়, চুল। আমি ভাবি কেউ তাকাচ্ছিস না কেন? আরে কেউ অন্তত ফুলটা ছোঁড় না, সবই নাকি এই খুরকুরে হচ্ছে। চুম্বনের মতো একটা গোপন রহস্যময় দুর্দমনীয় জিনিস যখন ইমোজিতে চলে যায়, তখন নলেন গুড়ের সাবস্টিটিউট তো নকুলদানা হতে পারে না ভাই। একেবারেই। আমরা নলেন গুড় খেয়েছি, এই নকুলদানায় বিশ্বাসী নই, সরি। একেবারেই। তবে এবার অপেক্ষা ঠিক হই হই করে হইচইতে দেখা 23শে জানুয়ারি নিকষ ছায়া 2। থ্যাংক ইউ সো মাচ কাঞ্চনদা, খুব সুন্দর একটা জমজমাট আড্ডা হলো। এবং আপনাদের এই আড্ডাটি কেমন লাগলো? এরকম আরও আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন টল ইনসাইট চ্যানেলে, আর অবশ্যই আগামী 23শে জানুয়ারি হইচই অ্যাপে দেখতে ভুলবেন না নিকষ ছায়া 2।